পোটেনশিওমিটার পড়বো আমরা আজকে। দেখো, পোটেনশিওমিটার খুব সেন্সিটিভ একটা ইনস্ট্রুমেন্ট এবং খুব ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ড এক্সামের জন্য বলো কি কম্পিটিটিভ এক্সামের জন্য বলো। তো পোটেনশিওমিটার পড়ার আগে তোমাকে মিটার বিচ করতে হবে, মিটার বিচ পড়ে পোটেনশিওমিটারে আসতে হবে, নাহলে বুঝতে সমস্যা হবে। দেখো, এটা একটা সিম্পল পোটেনশিওমিটার সার্কিট। এই সার্কিটটা আমরা ইউজ করি কোনো একটা সেলের ইএমএফ মেজার করার জন্য। পোটেনশিওমিটার দিয়ে আমি তিনটে কাজ করি। এক নম্বর হচ্ছে মেজারমেন্ট অফ ইএমএফ অফ আ সেল, কম্পারিজন অফ ইএমএফ বিটুইন টু সেলস, দুটো সেলের ইএমএফ আমি কম্পেয়ার করতে পারি। মেজার করা গেলে অবভিয়াসলি কম্পেয়ারও করা যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ যেটা পোটেনশিওমিটার দিয়ে হয়, সেটা হচ্ছে মেজারিং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। তো পোটেনশিওমিটার, এই যে এ বি, এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। এ বি এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। এবার মিটার বিজেও এরকম একটা তার ছিল যেটা 1 মিটার লম্বা ছিল। পোটেনশিওমিটারে এই তারটা আরো বেশি লম্বা হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে যদি ধরো 5 মিটার কি 10 মিটার লম্বা একটা তার আমরা নিই, তো সেই তারটাকে আমরা রাখবো কীভাবে? টানা 10 মিটার একটা অ্যাপারেটাসের জন্য ইউজ করা মুশকিল, বা অতটা স্পেস হয়তো প্রোভাইড করা থাকে না একটা পোটেনশিওমিটার রাখার জন্য। তাহলে সেই জন্য সেই সময় কি হয়, এই তারটাকে এরকম স্পাইরাল ফরম্যাটে রাখা যায়। ধরো প্রত্যেকটা পার্টের লেন্থ হচ্ছে 1 মিটার করে হতে পারে, ইচ পার্টের লেন্থ 1 মিটার। তাহলে আমি ধরো এই যে জকি, মিটার বিজে যেটা ইউজ করেছি, এখানেও সেরকম জকি থাকে। জকি কি, যেটা স্লাইডিং, যে পোর্শনটা আমি ট্যাপ করব সেই পোর্শনে কানেকশন হবে। তো এইখানে জকিটা এরকম দেখতে থাকে। দেখো, এই সেটটা এই ওয়্যারের উপর বসানো থাকে এবং এটা এরকম স্লাইড করা যায়। তুমি এই 1 নাম্বারটা ট্যাপ করলে 1 নাম্বার তারে কানেকশন হবে, 2 নাম্বারটা ট্যাপ করলে 2 নাম্বার তারে কানেকশন হবে, লাইক দ্যাট। তোমার ধরো 3 নম্বর তারে, ধরো পার্টিকুলার কোনো একটা পয়েন্টে, ধরো 3 নাম্বার তারের এখানে কানেকশন করা দরকার, তাহলে তুমি জকিটা সরিয়ে এখানে নিয়ে গেলে এবং 3 নম্বর বা 1 2 3 4, এটা নাম্বার 4, তাহলে এইটা ট্যাপ করলে এই পয়েন্টে কানেকশন হবে। বাকিগুলো কিন্তু কানেকশন হবে না, যে পোর্শনটা, যে কিটা ট্যাপ করব তত নাম্বার ওয়্যারে আমার কানেকশন হবে। মিটার বিট যারা আমরা পড়েছি তারা জানি যে জকি কিভাবে কাজ করে। বেশ, তাহলে এইরকম একটা জকি ইউজ করে আর এই তারটাকে রেখে আমি 5 মিটার লম্বা, মানে 500 সেন্টিমিটার লং একটা ওয়্যার পাচ্ছি, যার অ্যাক্রস একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, এবং আমি যে পয়েন্টে খুশি সেই পয়েন্টে সার্কিটটা কানেক্ট করতে পারবো, যেরকম মিটার বিচে করতাম। দেখো যে ই, এটা হচ্ছে ইএমএফ অফ ড্রাইভিং সেল। পোটেনশিওমিটারের যে সেল তাকে বলে ড্রাইভিং সেল, তার ইএমএফ হচ্ছে ই। তো প্রথমে দুটো কি খোলা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা আমি ভ্যারি করাতে পারি এবং সার্কিটে কারেন্টকে কন্ট্রোল করাতে পারি। প্রথম যে কাজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ইএমএফ অফ আ সেল ইউজিং পোটেনশিওমিটার। তো এই সেলটার ইএমএফ আমি মেজার করব। ধরো এটা সার্কিটে কানেক্টেড নেই, আমি এই কিটা অন করলাম, তাহলে একটা কারেন্ট ফ্লো হবে, অবভিয়াসলি এরকম ভাবে একটা কারেন্ট ফ্লো হবে। তো এই যে পোটেনশিওমিটার ওয়্যার এ বি, এর অ্যাক্রসে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। কত পোটেনশিয়াল ডিফারেন্স পাবো আমি ইজিলি ক্যালকুলেট করতে পারি। একটা অ্যামিটার এখানে দিলেই কত কারেন্ট ফ্লো করছে আমি মেজার করে ফেলবো। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, আই ইন্টু আর। সাপোজ আই কারেন্ট ফ্লো করছে, আই ইন্টু আর, তাহলে ই মাইনাস আই আর মানে ভি, সেটা হবে এ বির অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এল, এটা আমি ধরে নিচ্ছি লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়্যার। পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থটা হচ্ছে এল। তাহলে দেখো এবির অ্যাক্রসে যদি আমি ভি পোটেনশিয়াল ডিফারেন্স পাই, ভি এ বি ইজ ইকুয়াল টু যদি ভি হয়, তাহলে কোনটা হাই পোটেনশিয়াল পয়েন্ট না, এ হচ্ছে হাই পোটেনশিয়াল পয়েন্ট আর বি হচ্ছে লো পোটেনশিয়াল পয়েন্ট, কারণ কারেন্ট এইদিকে ফ্লো করছে। কারেন্ট সবসময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে যায় এবং পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি। ভি পোটেনশিয়াল ডিফারেন্স কোন লেন্থে ক্রিয়েট হয়েছে, এল লেন্থে। তাহলে ভি বাই এল, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট length
পোটেনশিওমিটার ওয়্যার এবং এটাকে আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও বলতে পারি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে এইটা আমার কাজে লাগবে, এটাকে সিগমা দিয়ে লিখি, সিগমা ইজ ইকুয়াল টু ভি বাই এল। কি বললাম আরেকবার বলি, যে ভি পোটেনশিয়াল ডিফারেন্স আমি ক্রিয়েট করেছি পোটেনশিওমিটার ওয়্যারের অ্যাক্রসে। তাহলে এইখান থেকে এত দূর এল লেন্থ মুভ করলে ভি পোটেনশিয়াল ডিফারেন্স পাই, তাহলে ইউনিট লেন্থ মুভ করলে কত পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, ভি বাই এল, যেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। অনেক ক্ষেত্রে এই যে ড্রাইভিং সেলটা পোটেনশিওমিটারের, এটা তো ফিক্সড, তাহলে এটা ফিক্সড যদি থাকে এবং এই রেজিস্ট্যান্সের একটা পার্টিকুলার ভ্যালু যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাও ফিক্সড এবং সেটা অনেক সময় সাপ্লাই করে দেওয়া থাকে যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা সিগমার ভ্যালু হচ্ছে এটা। বেশ, এবার আমি কি করলাম দেখো, যে এই সেলটাকে আমি সার্কিটে কানেক্ট করলাম, এই দুটা জয়েন করে দিলাম। এবার তাহলে এই সার্কিটেও একটা কারেন্ট ফ্লো হবে। এবার কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন কীরকম হবে সেটা বোঝার চেষ্টা করো। কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা যদি আমরা বুঝতে পারি, সিগমা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে কেন বা কিভাবে একটা সেলের ইএমএফ আমি পোটেনশিওমিটার দিয়ে মেজার করতে পারি। ধরো আমি একটা ডিরেকশন আছি কারেন্ট ফ্লোয়ে, এই যে আই কারেন্টটা গেল, এই এত দূর এসে দুভাগে ভাগ হয়ে গেল, একটা এই দিকে চলে গেল I1 আর একটা কারেন্ট এই দিকে চলে গেল I2। হতে পারে এই I1 আসছে, I1 এলো, এখান থেকে I2 এলো, দিয়ে যোগ হয়ে গেল, দিয়ে আবার I হয়ে গেল, I1 প্লাস I2। দেখো কেভিএল আমরা পড়েছি, এ আর জে এটা হচ্ছে একটা সার্কিটের দুখানা জাংশন, তাহলে জাংশনের কারেন্ট ডিভাইড হয়, জাংশন থেকে জাংশনে যাওয়ার রাস্তাকে বলা হচ্ছে কি ব্রাঞ্চ। দেন এ ই জে দিস ইজ আ ব্রাঞ্চ and I1 current is flowing through this branch, AJ this is a branch and I2 current is flowing through the branch, A capital E B J this is a branch and I current is flowing through the branch। একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট, যেরকম আমরা পড়েছি। তো এখন ব্যাপার হচ্ছে এটা কখন হবে। দেখো এই যে সেলটা, এই সেলটার পজিটিভটা এই পয়েন্টে কানেক্টেড আছে, নেগেটিভটা এই পয়েন্টে কানেক্টেড আছে, তাহলে এই অ্যাক্রসে কত পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, ই। এই যে সেলটার ইএমএফ ই, তাহলে এ ই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে রেখেছে। আমি যখন যে পয়েন্টে জকিটা টাচ করেছি, ট্যাপ করেছি, তখন এইটা হাই পোটেনশিয়াল পয়েন্ট আর এই দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে যেটা লো পোটেনশিয়াল পয়েন্ট। তাহলে এই এ আর জে এর অ্যাক্রসেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে, সেটা কত, ভি এ জে, সেটা হচ্ছে ভি এ মাইনাস ভি জে। ধরো এই লেন্থটা হচ্ছে স্মল এল, এই লেন্থটা যদি স্মল এল হয়, আমি কি জানি পোটেনশিওমিটার ওয়্যারের সিগমা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাহলে সিগমা ইনটু স্মল এল, এটা হচ্ছে ভি এ জে। এবারে ভি এ জে আর ই এই দুজনের মধ্যে মারামারি হচ্ছে। ই কি চাইছে, যে সার্কিটে কারেন্টটা ওর প্লাস থেকে বেরিয়ে মাইনাসে, মানে এইভাবে ঘুরুক, কিভাবে ঘুরুক, অ্যান্টি ক্লকওয়াইজ। আর ভি এ জে কি চাইছে, হাই থেকে লো পোটেনশিয়াল, মানে সার্কিটে কারেন্টটা কিভাবে ঘুরুক, ক্লকওয়াইজ। দেখো তাহলে সেক্ষেত্রে হবে কি, ধরো আমি দুখানা সেল ইউজ করেছি এইরকম ভাবে, তাহলে E1 আর E2, E1 চাইছে সার্কিটে এইভাবে কারেন্ট ফ্লো করাতে প্লাস থেকে মাইনাসে, আর E2 চাইছে সার্কিটে এইভাবে কারেন্ট ফ্লো করাতে প্লাস থেকে মাইনাসে। তাহলে কে জিতবে না, E1 ধরো 5 ভোল্ট আর E2 ধরো 10 ভোল্ট, তাহলে অবভিয়াসলি 10 ভোল্ট যা চাইছে তাই হবে। তাহলে সেই রকম ব্যাপার এখানে, যে যদি ভি এ জে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ অফ দ্য সেল ই এর থেকে বেশি হয়, তখন এই দুটো পয়েন্ট, এইটা এ পয়েন্ট পজিটিভ পটেনশিয়ালে রয়েছে, এই পয়েন্টটাও পজিটিভ পটেনশিয়ালে রয়েছে। যদি ভি এ জে ই এর থেকে বেশি হয়, তাহলে দুটোই পজিটিভ, কিন্তু এটা বেশি, তাহলে এটা হাই পোটেনশিয়াল আর এটা লো পোটেনশিয়াল। ধরো এটা +10, এটা +5, তাহলে কারেন্ট কি হবে, হাই থেকে লো এর দিকে যাবে, মানে কারেন্ট এই দিকে ফ্লো করবে, এরকম লাইক দিস, যেরকম আমি দেখিয়েছি। তাহলে ভি এ জে যদি ই এর থেকে বেশি হয়, তাহলে এই সিচুয়েশন হবে, এরকম ভাবে কারেন্ট ফ্লো করবে। তাহলে এটা একটা কেস হতে পারে, এবং কারেন্ট ফ্লোয়ের এইরকম একটা ডিরেকশন পেতে পারি। এটা কখন হবে, যদি ভি এ জে ই এর থেকে বেশি হয়। তাহলে জে কে যত আমি ওইদিকে সরাবো, সিগমা ইন্টু এল, এল তত বাড়বে, ভি এ জে তত বাড়বে,
এবং কারেন্টটা এই দিকে ফ্লো করার যেরকম আমি দেখিয়েছি সেইভাবে ফ্লো করার প্রবাবিলিটি বা পসিবিলিটি বাড়বে। অন্য কি একটা হতে পারে, দেখো আমি যখনই একটা পোটেনশিওমিটার ইউজ করব এই সেলটার ইএমএফ মেজার করব, আমাকে মাথায় রাখতে হবে যে ড্রাইভিং সেলটা ই তার ইএমএফ সবসময় যে সেলটা আমি মেজার করছি ইএমএফ তার থেকে বেশি হতে হবে। এইটা যদি হয় তবে পোটেনশিওমিটারটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে যাবে। কেন আমি পরিকোণাটা তাহলে বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট আর একটা কি হতে পারে, সার্কিটে কারেন্টের ডায়াগ্রামটা এরকম হতে পারে। ধরো এটা ই কানেক্টেড আছে, এটা গ্যালভানোমিটার, এই পয়েন্টে আমি জে কানেক্ট করেছি, এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এখান থেকে ধরলাম আই ড্যাশ কারেন্ট ফ্লো করছে, তাহলে আই গেল আই ড্যাশ গেল, এইখানে কারেন্টটা হয়ে গেল আই প্লাস আই ড্যাশ, এবং সেই কারেন্টটা এত দূর এলো, এইখানে আবার কি চলে গেল আই ড্যাশ, আর এই দিকে কত চলে গেল আই। দেখো এটাও একটা হতে পারে, কারেন্ট এইভাবেও ফ্লো করতে পারে, এটাও একটা পসিবল সিচুয়েশন। এবং এখানে দেখো এই ব্রাঞ্চটায় একটাই কারেন্ট ফ্লো করছে আই ড্যাশ, এই ব্রাঞ্চটায় একটাই কারেন্ট ফ্লো করছে আই প্লাস আই ড্যাশ, আর এই ব্রাঞ্চে একটাই কারেন্ট ফ্লো করছে, এই ব্রাঞ্চটা এইভাবে আসছে একটাই কারেন্ট ফ্লো করছে যেটা কত আই। এটাও ভ্যালিড। এটা কখন হতে পারে, দেখো এইটাও প্লাস, এই পয়েন্টটাও হাই পোটেনশিয়ালে রয়েছে, আবার এই পয়েন্টটাও পজিটিভ পোটেনশিয়ালে রয়েছে। যদি ই গ্রেটার দেন ভিএজে হয় তখন এই ঘটনা ঘটবে। কি হবে, যে এটাও পজিটিভ এটাও পজিটিভ, কিন্তু এই পজিটিভটা বেশি, এটা হাই পোটেনশিয়াল, তাহলে এটা যেহেতু হাই পোটেনশিয়াল তার তুলনায় এটা লো পোটেনশিয়ালে রয়েছে। ধরো এটা প্লাস 10 ভোল্ট, এটা প্লাস 5 ভোল্ট, তাহলে কারেন্ট হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে যাবে, মানে তখন এইরকম একটা সিচুয়েশন হবে। তাহলে যদি ই বা এই সেলটার ইএমএফ সেটা যদি ভি এজের চাইতে বেশি হয় তখন আমি কারেন্টের এরকম ফ্লো পাবো। তাহলে দুটো পসিবল সিচুয়েশন আমি দেখলাম, যে জকিটা আমি যেখানে ট্যাপ করছি সেই পয়েন্ট আর এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সার্কিট কানেক্ট হচ্ছে, কারেন্ট ফ্লো করছে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ই এর থেকে বেশি হলে কিভাবে কারেন্ট ফ্লো করবে, ই এর থেকে কম হলে কিভাবে কারেন্ট ফ্লো করবে। ধরো আমি এমন একটা পয়েন্ট খুঁজে পেয়েছি যে পয়েন্টে জকিটা ট্যাপ করলে ভি এজে আর ই ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন কি হবে, ধরো এটাও 10 ভোল্ট এটাও 10 ভোল্ট, দুজনেই সেম, তাহলে এই পয়েন্টটা প্লাস 10 এটা 0, এটাও আমি ধরলাম প্লাস 10 এটা 0, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 0, কারেন্ট ফ্লো করবে না, এখানেও তাই কোনো কারেন্টই ফ্লো করবে না, তাহলে এই সার্কিটটাতে তখন কারেন্ট ফ্লো করবে না। সিমিলার সিচুয়েশন আমি সেই পয়েন্টটা খুঁজে বার করেছি যেখানে জকিটা ট্যাপ করলে এই গ্যালভানোমিটারের কোনো রকম ডিফ্লেকশন হচ্ছে না। আমি যখন যেটা এইদিকে সরাচ্ছিলাম গ্যালভানোমিটারের এইদিকে ডিফ্লেকশন হচ্ছিল, কারেন্ট ফ্লো করছিল, আমি যখন যেটা ওইদিকে সরালাম গ্যালভানোমিটারের ওইদিকে ডিফ্লেকশন হলো, কারেন্ট উল্টো দিকে ফ্লো করছিল। দেখিয়েছি আমি সেই দুটো সিচুয়েশন। আমি এমন একটা পয়েন্ট খুঁজে পেয়েছি যেখানে জকিটা যদি আমি টাচ করি তাহলে গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হচ্ছে না, ডিফ্লেকশন হচ্ছে না মানে এই সার্কিটে কারেন্টই ফ্লো করছে না। তার মানে তখন কি হয়েছে, যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে গেছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হয়ে গেছে। তাহলে সেই সময় আমার কাজ হচ্ছে, প্রথমত আমার কাজ হচ্ছে সেই পয়েন্টটা খুঁজে বার করা। ধরো এটা এ পয়েন্ট, যে পয়েন্টে আমি জকিটাকে যেই ট্যাপ করলাম টাচ করালাম সঙ্গে সঙ্গে কি হলো, গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হচ্ছে না। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হচ্ছে না মানে কি, মানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে এই সেলটাও এই দুটো পয়েন্টের অ্যাক্রসে সেম পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে রেখেছে। এবার এটা যা এটাও তাই, এদের ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত 0, এবং সেক্ষেত্রে এই দিকে কারেন্ট ঢুকবে না। কারেন্ট এখানেও তাই সেম পোটেনশিয়াল ডিফারেন্স 0, এইখানেও কারেন্ট কি হবে ঢুকবে না, তাহলে কারেন্ট ফ্লো করবে না। তাহলে কারেন্ট কিভাবে ফ্লো করবে, যে এই যে আই কারেন্ট এলো, আই এখানে এসে কারেন্ট ওইটাই ঢুকতে পারবে না, পুরো কারেন্টটাই এর মধ্যে দিয়ে পাস করে যাবে। এই সার্কিটে কারেন্ট ফ্লো করবে
যেহেতু এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স নেই, কারেন্ট এইভাবে ফ্লো করবে না বা এই রাস্তাতে ফ্লো করবে না। তাহলে পোটেনশিওমিটার দিয়ে যখন আমি সেলের ইএমএফ মেজার করব, তখন আমার কাজ হচ্ছে সেই পয়েন্টটা খুঁজে বার করা, যে পয়েন্টে জকিটা ট্যাপ করলে গ্যালভানোমিটারে কোনো রকম রিফ্লেকশন হচ্ছে না। এবার ধরে নাও যে এই লেংথ মেজারমেন্টের ব্যবস্থা থাকে, ক্যালিব্রেশন করা থাকে স্কেল দিয়ে। এই লেংথটা হচ্ছে L1 লেংথে আমি নাল পয়েন্ট খুঁজে পেলাম। তাহলে আমি বলতে পারি ইএমএফ অফ দ্য সেল ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু L1। তাহলে এইভাবে আমি একটা সেলের ইএমএফ মেজার করতে পারি। দেখো, কম্পেয়ার করতে গেলে কি করব, আমি দুবার দুটো সেল এখানে ইউজ করতে পারি, দিয়ে কম্পেয়ার করতে পারি, বা অন্যরকম আর একটা টেকনিক আছে, অন্যরকম একটা সার্কিট যেখানে দুটো সেল একসঙ্গে কানেক্ট করা যায়, সেটা আমি দেখাই তোমাকে একবার সার্কিটটাকে। জাস্ট খুব সিম্পল ব্যাপার। ধরো এই একটা সেল E1 আর এই একটা সেল E2। এরকম একটা স্পেশাল কি থাকে, এইটা ধরো গ্যালভানোমিটার, এইটা হচ্ছে জকি। দেখো এই দুটো সেল আমি যদি এই কিটা প্রেস করি, তাহলে সার্কিটে E1 সেলটা কানেক্টেড হলো এবং আমি নাল পয়েন্ট খুঁজে বার করলাম, ধরো L1 লেংথে নাল পয়েন্ট পেলাম। এবার আমি এই কিটা ওপেন করে দিলাম, একই রকম প্রসেসে সার্কিটে এই কিটা ক্লোজ করলাম, তখন দেখো সার্কিটে E2 সেলটা কানেক্টেড হলো। আবার আমি খুঁজে বার করলাম নাল পয়েন্ট, ধরলাম আমি L2 লেংথে নাল পয়েন্ট পেলাম। তাহলে E1 ইজ ইকুয়াল টু সিগমা L1, E2 ইজ ইকুয়াল টু সিগমা L2। তাহলে E1 বাই E2 ইজ ইকুয়াল টু সিগমা L1 বাই সিগমা L2 বাই L1 বাই L2। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে যে পোটেনশিওমিটার আমি ইউজ করছি কেন। আচ্ছা, আমি একটা সেলের যখন ইএমএফ মেজার করব, তখন আমি ভোল্টমিটার ইউজ করতে পারি। ভোল্টমিটার ইউজ করে যদি আমি একটা সেলের ইএমএফ মেজার করি, তাহলে অসুবিধা কি আছে? দেখো, ভোল্টমিটার দিয়ে তুমি যখন ইএমএফ মেজার করবে, তখন সেলটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। এবার একটা সেলের কিছু না কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকেই। তাহলে ধরো এই সেলটা ই আর এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে এই দিকে বা এইদিকে, ভোল্টমিটার দিয়ে যখন আমি মেজার করছি, তখন এই দুটো টার্মিনালের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পাবে, সেটা ই হবে না। কি হবে? এই আই কারেন্ট সেলের ভেতর দিয়ে যখন যাচ্ছে, তখন আর রেজিস্ট্যান্স ওখানে রয়েছে, তাহলে সেলের ভেতরে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। লস্ট ভোল্ট কত না আই ইন্টু আর। তাহলে এই আই আরটা মাইনাস করে দাও, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ই মাইনাস আই আর। তাহলে ভোল্টমিটার তোমার কিন্তু অ্যাকচুয়ালি ই মেজার করছে না, ই মাইনাস আই আর মেজার করছে। যদি খুব ভালো সেল হয়, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল হয়, তাহলে সেক্ষেত্রে আই আর এর ভ্যালুটা খুব কম, কিন্তু তাহলেও তুমি অ্যাকচুয়াল রিডিং পাচ্ছ না। লস্ট ভোল্টটা বাদ দিয়ে যেটুকু পড়ে থাকে সেটুকু পাচ্ছ। কিন্তু পোটেনশিওমিটারে দেখো, পোটেনশিওমিটারের সুবিধাটা কি, যে পোটেনশিওমিটার দিয়ে আমি যখন ইএমএফ মেজার করছি, তখন নাল কন্ডিশনে মেজার করছি, মানে সেলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে না। When we measure EMF using a potentiometer, then no current is flowing through the cell. তাহলে সেলের ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, মানে ওপেন সার্কিটের মতো হয়ে আছে, তাহলে I জিরো, তাহলে সেলের ভেতরে কোনো ড্রপও নেই, তখন আমি অ্যাকচুয়াল ইএমএফ যেটা সেটা মেজার করছি। তাহলে এটাই পোটেনশিওমিটারের সুবিধা। এই জন্যই আমি পোটেনশিওমিটার ইউজ করি, যাতে অ্যাকচুয়াল যে ইএমএফ সেটা পাওয়া যায়, কারণ লস্ট ভোল্ট থাকে না, বিকজ দ্য সেল থ্রু সেল নো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু সেল। নেক্সট পার্টে চলে আসি, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে মেজারিং ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। দেখো, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল মেজার করার আগে তুমি একটা জিনিস ভাবো। ধরো আমি দুখানা সার্কিট আনছি, এটা E1, এটা E2, এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে R, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1, এর হচ্ছে R2। দুটো সেল একই দিকে কারেন্ট ফ্লো করাতে চাইছে, তাহলে সার্কিটে একই দিকে কারেন্ট ফ্লো করবে এবং সেটা হবে E1 প্লাস E2 নেট ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার ধরো আমাকে বললো এই সেলটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত। তো যদি শুধু এইটা আলাদা করে বার করতে হয়, আমি করলাম এখন,
ডিটেলসে বলি, ধরো তুমি এই পার্টটা আলাদা করে এঁকে নিতে পারো, এটা E1 আর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরো R1 এরকম ভাবে আছে, এবং এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সেলের। R1টা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আমি বাইরে এঁকেছি তোমাকে বোঝাবো বলে। এইদিকে কেন আঁকলাম কোনো মানে নেই, তুমি এদিকে এদিকে যেখানে খুশি রাখতে ইউজ করতে পারো। সেলের সঙ্গে সিরিজে আছে এরকম ব্যাপারটা, তো তাই যে কারেন্ট ফ্লো করছে সেম কারেন্ট ফ্লো করছে, তাহলে এই রেজিস্ট্যান্সটা সেলের সঙ্গে সিরিজে আছে আমি ধরে নিলাম, সেটা এখানেও কানেক্ট করতে পারি এখানেও কানেক্ট করতে পারি। কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে IR1। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হাই পোটেনশিয়াল এটা লো পোটেনশিয়াল, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট সবসময় হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, এটা মাইনাস এটা প্লাস। দেখো মাইনাসে মাইনাসে মারামারি করছে মুখোমুখি, একটা এই যে ইএমএফ ভোল্টেজটা আর এই যে ভোল্টেজটা একটা অন্যটাকে অপোজ করছে, তাহলে এখানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে সেটা হবে E1 মাইনাস IR1। যদি এরকম হয় সিচুয়েশন তাহলে এটা হচ্ছে, যদি ধরো সিচুয়েশন অন্যরকম হলো এবং একটা সেল ঘুরিয়ে রাখা আছে, এই সেলটা E2 এইভাবে রাখা আছে, তখন E1 আর E2 দুজনে কিন্তু একই দিকে কারেন্ট ফ্লো করাতে চাইছে না। E2 চাইছে কারেন্টটা সার্কিটে ক্লকওয়াইজ গ্রুপ, E1 চাইছে অ্যান্টি ক্লকওয়াইজ গ্রুপ। ধরো E2 গ্রেটার দ্যান E1, তাহলে E2 জোর বেশি, E2 যা চাইছে তাই হবে, কারেন্ট সার্কিটে এরকম। এবং কারেন্টটা কত হবে, E2 মাইনাস E1 নেট ইএমএফ বাই এটা। তখন যদি আমাকে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দেয়, আবার আমি সেম জিনিস করব। E1 R1, এখন কারেন্টটা দেখো এই দিক দিয়ে পাস করছে I, তাহলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত IR1, এটা প্লাস এটা মাইনাস, রেজিস্ট্যান্সের হাই থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট যায়, এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো এর মাইনাস প্লাস কানেক্টেড আছে, মানে সিরিজ কানেকশন আছে, মানে এই পোটেনশিয়ালটা আর এই পোটেনশিয়ালটা দুজনেরই প্লাস একদিকে মাইনাস অন্যদিকে। তাহলে এক্ষেত্রে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে, এটা আমার সেলটা, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বা সেলের দুটো টার্মিনালের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হবে E1 এখানে প্লাস IR1। এখানটা আমাকে বুঝে নিতে হবে কেন প্লাস হলো, বুঝতে পারছো? যে কারণে এই সেলটা উল্টে লাগলে আমি E1 প্লাস E2 দুটো করেছিলাম, সেই কারণে এখানে E1 প্লাস IR1 করলাম। এই ক্ষেত্রে তাই যে এই একটা সেল ধরো E1 আর এখানে আমি এই আর একটা ভাবছি IR1, তাহলে এই E1 আর IR1 দুজনেই একই দিকে কারেন্ট পাঠাতে চাইছে, তাই E1 প্লাস IR1 হয়ে গেল। এইটা আমরা বুঝে নেক্সট পার্টটায় যাচ্ছি, যে হাউ টু মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল ইউজিং আ পোটেনশিওমিটার। তো তার জন্য সার্কিট ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। প্রথমে আমি একটা পোটেনশিওমিটারের সার্কিট ডায়াগ্রামটা আঁকি যেরকম ছিল। এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, এটা হচ্ছে ড্রাইভিং সেল, কি ক্লোজ করা আছে। দেখো এটা হচ্ছে সেই সেলটা, এখানে একটা কি আছে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি মেজার করব। এখানে একটা গ্যালভানোমিটার আছে, জকিটা আমি যে কোনো পয়েন্টে স্লাইড করিয়ে টাচ করাতে পারি। এই সেলের সঙ্গে প্যারালালে একটা রেজিস্ট্যান্স বক্স কানেক্টেড আছে আর, এটা যেটা একটা কিয়ের থ্রু দিয়ে আছে। আমি চাইলে রেজিস্ট্যান্স বক্সটাকে সার্কিটে ইনক্লুড করতে পারি, আদারওয়াইজ ওটা দরকার নেই করার। প্রথমে সার্কিটটা এরকম ভাবে আছে। রেজিস্ট্যান্স বক্স কি? রেজিস্ট্যান্স বক্স হচ্ছে, আমরা দেখেছি যে এরকম একটা বক্স, সেখানে তার উপর অনেকগুলো প্লাগ থাকে বা কি থাকে। কারোর উপর লেখা থাকে ধরো 5, কারোর উপর লেখা থাকে 10, কারোর উপর লেখা থাকে 15, লাইক দিস। মানে আমি যদি 5 এর পিনটাকে তুলে দিই তাহলে সার্কিটে 5 ওহম রেজিস্ট্যান্স পড়ে যাবে, আমি যদি 10 তুলে দিই সার্কিটে 10 ওহম রেজিস্ট্যান্স পড়ে যাবে, এরকম। তাহলে আমি যে ভ্যালু অফ রেজিস্ট্যান্স চাইছি সার্কিটে সেটা ইনক্লুড করতে পারি। কিভাবে এটা কাজ করে দেখো, আমি একটু বলি যে এইখানে একটা অ্যাকচুয়ালি কয়েল থাকে, এইখানে ধরো এরকম একটা কয়েল থাকে, এই কয়েলটার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম।
আবার এইখানে এরকম একটা কয়েল থাকে, এই কয়েলটার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। দেখো কারেন্টটা এখানে আসলো, দুটো রাস্তা পাচ্ছে, এটা 5 ওহম রেজিস্ট্যান্স আর এটা ধরো ভেরি লো রেজিস্ট্যান্স একটা কি, তাহলে কারেন্টটা এর থ্রু দিয়ে পাস করে যাবে। কিন্তু যখন আমি এটা সার্কিট থেকে তুলে দিচ্ছি তখন কিন্তু কারেন্ট এই রাস্তায় যেতে পারছে না, তখন কারেন্টকে এটা ওপেন হয়ে আছে, এই কয়েলটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানে সার্কিটে 5 ওহম রেজিস্ট্যান্স পড়ে গেল। খুব সিম্পল ব্যাপার। আমি যদি এইটাকে বসিয়ে দিই, এইটাকে বসিয়ে দিলাম, দিয়ে এইটাকে তুলে দিলাম, তাহলে কারেন্টটা এত দূর এলো, কিন্তু এত দূর এসে এইখানটা দেখো ওপেন হয়ে গেছে, তখন সার্কিটে তাহলে কারেন্টটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গেলে এই কয়েলটা থ্রু দিয়ে যেতে হচ্ছে, তখন 10 ওহম রেজিস্ট্যান্স পেয়ে গেল। যদি আমি দুটোই তুলে দিই তাহলে 5 আর 10 মানে সিরিজে 15 ওহম রেজিস্ট্যান্স পড়ে গেল। অনেকটা এরকম হবে, বেসিক এটা এইভাবেই কাজ করে। যাই হোক, আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল মেজার করব ইউজিং আ পোটেনশিওমিটার। প্রথমে কি করলাম, যে এইটা ওপেন আছে, আমি এটা ক্লোজ করলাম, দিয়ে এটা ক্লোজ করে আমি নাল পয়েন্ট খুঁজে বার করলাম। ধরা গেল L1 লেন্থে নাল পয়েন্ট পাওয়া গেল, এই লেন্থটা হচ্ছে L1। নাল পয়েন্ট পাওয়া গেল, ইনিশিয়ালি এই K1 টা ওপেন আছে আর K2 টা ক্লোজ আছে। K1 হচ্ছে ওপেন আর K2 হচ্ছে ক্লোজড, এবং সেই সিচুয়েশনে এই যে এই লেন্থটা হচ্ছে L1 নাল পয়েন্ট বা নো ডিফ্লেকশন ইন গ্যালভানোমিটার আমি খুঁজে বার করলাম। তাহলে আমি আগে বলেছি সেলের ইএমএফ মেজার করতে গেলে, তার মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা, এই এজের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটা সেলের ইএমএফ এর সঙ্গে সমান হয়ে গেছে, তাই নাল পয়েন্ট পাওয়া গেছে। তাহলে E ইজ ইকুয়াল টু সিগমা L1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আমার পেয়ে থাকো। নেক্সট আমি কি করলাম, K1 আর K2 দুটোই ক্লোজ করে দিলাম। K1 and K2 দুটোই কি ক্লোজড। এবার এই পরিস্থিতিতে আমি আবার নাল পয়েন্ট খুঁজে বার করছি, এবং দেখা গেল যে আমি L2 লেন্থে নাল পয়েন্ট পেলাম। বেশ, এইখানটা এবার মন দাও, দেখো যে নাল পয়েন্ট পাওয়া মানে কি আমি জানি, যে এই যে সেলটা, সরি ড্রাইভিং সেল যার ইএমএফ হচ্ছে E, এবং পোটেনশিওমিটারকে ওয়ার্কিং কন্ডিশনে রাখতে গেলে E অলওয়েজ গ্রেটার দ্যান, বুঝতেই পারছো। যদি এই স্মল এর ভ্যালুটা এর থেকেও বেশি হয়, তাহলে গোটা তারের কোথাও আমি এর সমান E পোটেনশিয়াল ডিফারেন্স পাবো না, তাহলে স্মল E সবসময় E এর থেকে কম হবে। আচ্ছা, যখন আমি নাল পয়েন্ট পাচ্ছি L2 লেন্থে, যে এই লেন্থটা L2 এবং দিস ইজ দি নাল পয়েন্ট, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে এবার ভেবে দেখো। দেখো এই পয়েন্টটা প্লাস, এই পয়েন্টটা মাইনাস, এই সেলটা এইখানে কি ক্রিয়েট করছে প্লাস, এটা মাইনাস, তাহলে নাল পয়েন্ট পেয়েছি মানে কারেন্ট এই রাস্তায় যাচ্ছে না, এবং কারেন্ট এই রাস্তায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, অবভিয়াসলি যাচ্ছে না, কারণ নাল পয়েন্ট মানে গ্যালভানোমিটারটা নো ডিফ্লেকশন, ডিফ্লেকশন হচ্ছে না, তার মানে কারেন্ট পাস করছে না। কেন করছে না? তার কারণ হচ্ছে এই দুটো পয়েন্ট সেম পোটেনশিয়ালে চলে এসছে, এই দুটো পয়েন্টও সেম পোটেনশিয়ালে চলে এসছে, বা আমি নাম দিয়ে দিচ্ছি যে এক্স ওয়াই, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স Vxy ইজ ইকুয়াল টু Vএজ হয়ে গেছে। তখন আমরা সেটাই করলাম। তাহলে এইখানে একটা কারেন্ট ফ্লো করতে তো অসুবিধা নেই, ধরো আই কারেন্ট এইভাবে ফ্লো করছে, পোটেনশিওমিটারটা তার নিজের সার্কিটে আই কারেন্ট ফ্লো করাচ্ছে, কারেন্ট এইদিকে যেতে পারছে না কারণ এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স নেই। আবার এই সেলটা তার নিজের সার্কিটে এইভাবে একটা কারেন্ট ফ্লো করাবে, ধরো এটা আই ড্যাশ, কারেন্ট এইদিকে ফ্লো করছে, এইদিকে ঢুকতে পারছে না, তার কারণে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স নেই। তাহলে এই ড্রাইভিং সেল তার নিজের সার্কিটে কারেন্ট ফ্লো করাচ্ছে, আর যে সেলটা ই, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি মেজার করব, সেটাও তার নিজের সার্কিটে কারেন্ট ফ্লো করাচ্ছে। এই কারেন্টটা যদি আই ড্যাশ হয়, তাহলে আই ড্যাশের ভ্যালু আমি বার করতে পারবো। কিভাবে বার করবো? আমি জানি যে কত রেজিস্ট্যান্স আমি তুলেছি, তাহলে আই ড্যাশ ইজ ইকুয়াল টু সেলের ইএমএফ ই বাই সার্কিটের রেজিস্ট্যান্স, এখানে দেওয়া আছে ক্যাপিটাল আর প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এখন Vxy কত? ছবিটা দেখো, একটু আগে আমি বলেছি এটা হচ্ছে ই, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, কারেন্ট কত ফ্লো করছে আই ড্যাশ, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট কত হয়েছে আই ড্যাশ আর, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে Vxy, এটা x এটা y, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা এখন হচ্ছে E
মাইনাস আই ড্যাশ ইন্টু আর, সরি ই মাইনাস আই ড্যাশ ইন্টু আর, এটা হচ্ছে ভি এক্স ওয়াই এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা আমি একটু আগে দেখালাম। তাহলে এখন এই ভি এক্স ওয়াই এইটা আর ভি এজ এ সেম হয়ে গেছে, তাহলে আমি সেটাই লিখবো যে নাল কন্ডিশনে কি হচ্ছে, নাল কন্ডিশনে ই মাইনাস আই ড্যাশ ইন্টু আর ইজ ইকুয়াল টু ভি এজ এ, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু এল সিগমা এল। আই ড্যাশ এর ভ্যালু আমি জানি, ই মাইনাস, আচ্ছা ইটা কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস আই ড্যাশ মানে ছিল ই বাই, তাহলে 1 বাই আর প্লাস আর ইনটু স্মল আর ইজ ইকুয়াল টু সিগমা এল। ই এর ভ্যালু আমি ইকুয়েশন 1 থেকে বার করে নিয়েছিলাম, সিগমা L1, তাহলে এখান থেকে পাচ্ছি সিগমা L1, এটা ক্যালকুলেশন করলে আসবে r বাই r প্লাস r ইজ ইকুয়াল টু সিগমা L2। তুমি সিগমা সিগমা দুদিক থেকে ক্যান্সেল করে দিতে পারো, দুদিক থেকে যদি ক্যান্সেল করো তাহলে, আচ্ছা এগুলো আমাকে লিখতে হবে, হ্যাঁ যখন পরীক্ষায় করবো K1 ওপেন K2 ক্লোজ, এখানে K1 K2 দুটোই ক্লোজ, এইভাবে লিখতে হবে। আচ্ছা এত দূর আমি চলে এসেছি, এবার আমি ওইখানে লিখি যে L1 বাই L2, দেখো এখান থেকে যদি L1 বাই L2 করি, কি হয়েছিল আমার, L1 ইন্টু আর বাই আর প্লাস আর ইজ ইকুয়াল টু L2, তাহলে L1 বাই L2 করলে হয়ে যাচ্ছে আর প্লাস আর বাই আর, এইটা और L1 বাই L2, আচ্ছা এটা সরি এটা ভুল করেছি, এটা r প্লাস r বাই মাইনাস r, এখানটা একবার লিখি, এটা হবে r প্লাস r মাইনাস r, তাহলে এই পোরশনটা r r কেটে গেল, এটা হলো ক্যাপিটাল R বাই r প্লাস r, তার মানে এটা হয়ে যাবে ক্যাপিটাল R বাই r প্লাস r। দেখে নাও এখানটা ক্যালকুলেশন, সিগমা সিগমা ক্যান্সেল হলো, তাহলে L1 এইখানে r r ক্যান্সেল হলো, বাই L2 সমান r প্লাস r বাই r, তাহলে L1 বাই L2 ইজ ইকুয়াল টু 1 প্লাস r by r, r by r is equal to L1 by L2 minus 1, or small r is equal to r into L1 by L2 minus 1. This is the formula for measuring internal resistance of a cell using potentiometer. দেখো এখানে এই ক্যাপিটাল আর কি, সার্কিটে কত রেজিস্ট্যান্স তুলেছি আমি জানি, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এখানে বসিয়ে দেবো। L1 কি, L1 হচ্ছে যখন K1 ওপেন K2 ক্লোজ, তখন যে লেন্থে নাল পয়েন্ট পেয়েছি, ওখানে তো স্কেল আছে, লেন্থ আমি দেখে নিয়েছি কত। L2 কি, যখন K1 K2 দুটোই ক্লোজ, তখন যে লেন্থে নাল পয়েন্ট পেয়েছি, সেই লেন্থটা আমি মেজার করে নিয়েছি, ক্যালিব্রেট করাই আছে, নিচে তারের নিচে নিচে স্কেল থাকে, সেই লেন্থটা আমি দেখে নিয়েছি। তাহলে জাস্ট এই ক্যাপিটাল আর এর ভ্যালু, L1 এর ভ্যালু আর L2 এর ভ্যালু বসিয়েই আমি ইকুয়েশনটা থেকে কোনো একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। কি করলাম তাহলে আরেকবার দেখে নাও, Vxy is equal to Vaz, এর একপাশে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে E মাইনাস I ড্যাশ আর, I ড্যাশ এর ভ্যালু কি E বাই আর প্লাস আর, তাহলে এখানে ইটা কমন নিয়ে নিয়েছি, 1 মাইনাস 1 বাই আর প্লাস আর ইন্টু আর, এখান থেকে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে ই এর জায়গায় সিগমা L1 বসিয়ে দিয়েছিলাম, সিগমা সিগমা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আর বাই আর প্লাস আর ইন্টু L1 ইজ ইকুয়াল টু L2, তাহলে L1 বাই L2 ইজ ইকুয়াল টু আর প্লাস আর বাই আর, আর এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করেছি 1 প্লাস আর বাই আর, তাহলে আর বাই আর ইজ ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1 প্লাস স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এই ফর্মুলা থেকে ডাইরেক্ট অঙ্ক করতে দেয়, বা পোটেনশিওমিটারের এমন অঙ্ক দেয় যেখানে ফর্মুলা আমাকে ইউজ করতে হয় না, আমার এই সিস্টেমটা যদি বোঝা থাকে মাথায়, তাহলে আমাকে ক্যালকুলেশনে সুবিধা হবে, বা সেই নিউমেরিক্যালগুলো আমি সলভ করতে পারবো। আগে থিওরিটা ক্লিয়ার হোক, এরপরে আমরা পোটেনশিওমিটারের নিউমেরিক্যাল করবো।